আপনি যদি কোনো একটা স্কুল, কলেজ বা একটা ইউনিভার্সিটিতে যান, তাহলে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাবেন যে প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতেই অনেকগুলো করে সাবজেক্ট পড়ানো হয়। আপনি যদি একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যান, তাহলে আপনি দেখতে পাবেন সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি আরও নানান ধরনের সাবজেক্ট পড়ানো হচ্ছে। এই যে জ্ঞানের এতগুলো রূপ, সেটা দেখার পর আপনার মাথায় দুটো প্রশ্ন জাগবে। এক, জ্ঞানের রূপ কত রকমের বা কত ধরনের জ্ঞান হতে পারে? এই প্রত্যেকটা জ্ঞানের রূপ একটা আরেকটার থেকে ঠিক কিভাবে আলাদা? এবং দুই, এই এতগুলো জ্ঞানের রূপ কোথা থেকে তার সৃষ্টি হয়েছে, কোথা থেকে সেগুলো অরিজিনেট হয়েছে? যখন এই দুটো প্রশ্ন আপনার মাথায় জাগবে, তখন আপনি হয়তো এটা বুঝতে পারবেন না যে শুধু আজকের দিনে নয়, এই জিনিসটা নিয়ে অনেক বছর আগের থেকে বিভিন্ন ফিলোসফাররা, বিভিন্ন স্কলাররা স্টাডি করেছেন। যেমন যেমন থমাস হোবস বলে একজন ফিলোসফার, তিনি 1651 খ্রিস্টাব্দে একটা বই লেখেন, যে বইটার নাম হচ্ছে কি লিভায়েথান। এই বইটা অক্সফোর্ড ক্লাসিক লিভায়েথান, না অক্সফোর্ড পাবলিকেশন থেকে এই বইটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। নাও এই যে বইটা লিভায়েথান, এই বইতে থমাস হোবস, একজন অত্যন্ত গ্রেট ফিলোসফার, তিনি তিনটে ভাগে বইটাকে ভাগ করেছেন এবং সেখানে তিনি আলোচনা করেছেন প্রথম ভাগের মধ্যে অফ ম্যান, অর্থাৎ হিউম্যান মাইন্ড বা মানুষের মন কিভাবে কাজ করে এবং মনে কত রকমের জ্ঞান থাকে, সেই জ্ঞানগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, যেটাকে আজকে আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব এই চারটার মাধ্যমে। ওকে, যেটা সম্পর্কে আমরা একটু বাদে আসছি। এবং উনি তার পরের দুটো চ্যাপ্টারে আলোচনা করেছেন, পরের দুটো চ্যাপ্টার নয়, পরের দুটো পার্টসে আলোচনা করেছেন কমনওয়েলথ এবং পলিটিক্যাল সোশ্যাল সিস্টেম নিয়ে। অর্থাৎ যদি একটা ভালো সমাজ তৈরি করতে হয়, একটা ভালো সোসাইটি তৈরি করতে হয়, তাহলে সেই জ্ঞানগুলোকে আমরা কোথায় কিভাবে কাজে লাগাবো সেটার বিষয়। কিন্তু আজকের ভিডিওতে আমরা সেই পার্টিকুলার পয়েন্টসগুলোকে নিয়ে আলোচনা করব না। আজকে আমরা তার প্রথম ভাগটা, অর্থাৎ যেখানে তিনি আলোচনা করেছেন জ্ঞান কত রকমের হয় এবং কি কি হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। থমাস হোবস তিনি তার বই লিভায়েথানের মধ্যে একটা চার্ট দেন, যে চার্টের যে এটাকে বলা হয়, খুবই বিখ্যাত এই চার্টটা, এটাকে বলা হয় কি দ্য টেবিল অফ নলেজ গিভেন বাই থমাস হোবস। এই টেবিল অফ নলেজের মধ্যে তিনি এক্সপ্লেন করেন প্রথমে জ্ঞান সেটা কত রকমের হয়, তার প্রত্যেকটা ব্রাঞ্চ সম্পর্কে আলোচনা করেন, যেখানে জিওগ্রাফি, ফিলোসফি, হিস্ট্রি সব কিছু এই চার্টের মধ্যে চলে আসে, যেটা তিনি 1651 সালে দিয়েছেন। তার আগে তিনি বলছেন জ্ঞান দুই রকমের হয়। একটা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি কি দ্য নলেজ অফ ফ্যাক্টস, আর একটা হচ্ছে কন্ডিশনাল নলেজ। এই নলেজ অফ ফ্যাক্টস আর এই কন্ডিশনাল নলেজ মানে কি? না, এখানে মনে রাখতে হবে সমস্ত জ্ঞান আমরা আমাদের মাইন্ড থেকে পাই, আমাদের মন থেকে আমরা সমস্ত জ্ঞান অর্জন করি। আর আমাদের মনকে যদি আরো সঠিকভাবে বুঝতে হয় এবং ব্যবহার করতে হয় আমাদের প্র্যাকটিক্যাল জীবনে, তাহলে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। যদি আমরা আমাদের মাইন্ডসেটগুলোকে ইমপ্রুভ না করতে পারি, তাহলে আমাদের জীবনটাকে আমরা কখনো ইমপ্রুভ করতে পারবো না। তো সেই জন্য মাইন্ডসেট সম্পর্কে, তো সেই জন্য এই মাইন্ডসেটের কথা মাথায় রেখে আমরা একটা নতুন কোর্স লঞ্চ করেছি, যার নাম হচ্ছে অ্যাডভান্সড মাইন্ডসেট। এই অ্যাডভান্সড মাইন্ডসেট কোর্সে আমরা প্রথম চ্যাপ্টারে শিখব 6টা ডিফারেন্ট স্টেপের মাধ্যমে কিভাবে আমরা একটা নেগেটিভ মাইন্ডসেটকে একটা পজিটিভ মাইন্ডসেটে পরিণত করতে পারি। ধরুন আপনি একজন হাউস ওয়াইফ এবং আপনার সবসময় বিরক্তির ভাব আসে, আপনার মনে হয় আপনার দ্বারা কিছুই হবে না, আপনার জীবনে কোনো মূল্য নেই, তাহলে যেটা নিজের সম্পর্কে নিজের একটা খারাপ ভাব বা একটা মনোভাব, নিজের কাজের কোনো মূল্য না পাওয়া, নিজের মনেই এমনটা চিন্তা তৈরি হওয়া, এই নেগেটিভ মাইন্ডসেটটা নিজের সম্পর্কে, এটাকে কিভাবে আমরা পাল্টে ফেলতে পারি একটা পজিটিভ মাইন্ডসেটে। ধরুন আপনি একজন কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি বা আপনি একজন কোনো বিজনেসম্যান, আপনাকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয় এবং আপনি সিদ্ধান্ত নেওয়ার সময় অনেকগুলো জিনিস ভুল করেন। আপনার ডিসিশন মেকিংয়ের কোনো মাইন্ডসেট নেই, আপনি জানেন না কিভাবে একটা মাইন্ডসেট তৈরি করতে হয়। নাও যার ফলে সেই ডিসিশন নেওয়ার সময় ভুল মাইন্ডসেটগুলোর কারণে আপনি বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তো এই কোর্সের মধ্যে সেই ডিসিশন মেকিং মাইন্ডসেট আমরা ইনক্লুড করেছি। তো সেখান থেকে কিভাবে 6টা স্টেপের মাধ্যমে আপনি সেই নেগেটিভ মাইন্ডসেটটা, আপনার হয়তো সময়টাকে আপনি ম্যানেজ করতে পারছেন না বা আপনি কাজে ফোকাস করতে পারেন না, অথবা আপনার নিজের প্রতি নিজের একটা হীনমন্যতার সবসময় মানসিকতা চলতে থাকে, নিজের ওপরে রাগ, নিজের ওপরে একটা বিতৃষ্ণার অনুভূতি সবসময় চলতে থাকে, সেই নেগেটিভ মাইন্ডসেটটাকে আপনি কি করে পরিবর্তন করতে পারবেন একটা পজিটিভ মাইন্ডসেটে, সেটা নিয়ে আমরা এই কোর্সের মধ্যে ডিটেলসে আলোচনা করেছি। এটা ছাড়া আমরা 50টা মাইন্ডসেটের একটা চেকলিস্ট দিয়েছি, যেখানে সেই মাইন্ডসেটগুলো আপনার প্র্যাকটিক্যাল জীবনে আপনি ব্যবহার করতে পারবেন, করে আপনার লাইফের কোয়ালিটিটাকে আরও অনেক ইমপ্রুভ করতে পারেন। যদি আপনি আমাদের এই কোর্সের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন,
হোয়াটসঅ্যাপে আপনাকে লিখতে হবে অ্যাডভান্সড মাইন্ডসেট, তাহলে আপনি এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারবেন। এবং মনে রাখবেন এই কোর্সটা সম্পূর্ণরূপে ফ্রি নয়, এটা একটা ডোনেশন বেস কোর্স, অর্থাৎ যে কোনো পরিমাণ সামান্য অর্থ অনুদান করেই আপনার সুবিধা মতো আপনার স্বাচ্ছন্দ্য অনুযায়ী আপনি এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারেন। ওকে, তো আশা করি আপনাদের এই কোর্সটা ভালো লাগবে। এবং এখনো পর্যন্ত যে কজন যুক্ত হয়েছে একজনের কাছ থেকে আমি কোনো খারাপ রিভিউ পাইনি, প্রত্যেকের কাছ থেকে খুব খুব ভালো রিভিউ পেয়েছি। এবং যদি আপনি সেই রিভিউগুলো দেখতে চান তাহলে আপনি আমাদের কমিউনিটি সেকশনে গিয়ে সেখানে রিভিউয়ের পোস্ট দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখতে পারেন। ওকে, এবারে আমরা আমাদের ভিডিওর টপিকে ফিরে আসি। নলেজ যে দুই রকমের হয়, একটা হচ্ছে ফ্যাক্ট বেস আর একটা হচ্ছে কন্ডিশনাল। ফ্যাক্ট বেস নলেজ মানে কি? এ সেন্স অফ মেমোরি। কোনো একটা জিনিস কোথাও একটা আমরা দেখেছি, তারপর সেটা আমাদের স্মৃতিতে মনে আসে, এটা হচ্ছে কি ফ্যাক্ট বেস নলেজ। ওকে, যে নদীর ধারে একটা শিমুল গাছ আছে, এটা একটা নলেজ বা একটা ফ্যাক্ট, যেটা আমরা দেখেছি, আমাদের স্মৃতিতে মনে আছে যে অমুক নদীর ধারে অমুক একটা গাছ আছে। ওকে, বা এই জিনিসটার উচ্চতা এত, এটা হচ্ছে ফ্যাক্ট বেস নলেজ। তাহলে এটা হচ্ছে এক ধরনের নলেজ। আর একটা নলেজ যেটা থমাস হোবস বলছেন কি কন্ডিশনাল নলেজ, অথবা দ্য নলেজ অফ কনসিকুয়েন্স। কন্ডিশনাল নলেজ মানে কি? শর্তের জ্ঞান বা শর্তমূলক জ্ঞান। অর্থাৎ যদি এই 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 ঘটনা ঘটে তাহলে এই 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 ঘটনাগুলো ঘটবে। যদি আগে এটা হয়ে থাকে তাহলে পরে এটা হওয়ার সম্ভাবনা বেশি। যদি এখন এই কাজটা আমরা করি তাহলে ভবিষ্যতে গিয়ে ওই ফলাফলগুলো আমরা পেতে পারি। এই যে জিনিসগুলো একটার শর্তে অন্য একটা হওয়ার যে সম্ভাবনা, এটাকেই বলা হচ্ছে কি কন্ডিশনাল নলেজ। যদি ভবিষ্যতে অমুক অমুক জিনিসগুলো হয় তাহলে তার ফলে ওই ওই জিনিসগুলো হতে পারে, এটা হচ্ছে কি এক ধরনের কন্ডিশনাল নলেজ। এবং থমাস হোবস বলছে যত আমরা সায়েন্স প্র্যাকটিস করি, যত আমরা ফিলোসফি প্র্যাকটিস করি, এই সমস্ত কিছু হচ্ছে কি একটা কন্ডিশনাল নলেজ। অর্থাৎ সায়েন্সে সবসময় কি বলা হয়ে থাকে, a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ এবং বি যোগ করে তার স্কোয়ার করলে যেটা হবে a স্কোয়ার বি স্কোয়ার, আর 2ab করলে ঠিক একই জিনিস হবে। এটা হচ্ছে কি কন্ডিশনাল নলেজ। যদি আমরা a ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু 5 নিই তাহলে দুই দিকে বসালে একই আসবে। ফিজিক্সেও তেমন E ইকুয়াল টু mc স্কোয়ার, এই থিওরিটা সত্যি, মানে এই ফর্মুলাটা সত্যি, কিন্তু একই থিওরি ব্ল্যাক হোলের মধ্যে সত্য নয়। অর্থাৎ এই থিওরিটা সত্যি শুধু সার্টেন কিছু কন্ডিশনের জন্য, ব্ল্যাক হোলের মধ্যে গেলে তখন এটা আর সত্য হবে না। তারপর হচ্ছে ফর এক্সাম্পল আইজ্যাক নিউটনের যে 3টে লস অফ মোশন আছে সেগুলো ট্রু, সেগুলো সঠিক, কিন্তু সেটা হচ্ছে ক্লাসিক্যাল লেভেলে। কোয়ান্টাম ফিল্ডে যদি আমরা সেই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে দেখবো সেটা সত্যি নয়। তাহলে ক্লাসিক্যাল লেভেলে এই 3টে লস অফ মোশন সত্য, কিন্তু কোয়ান্টাম লেভেলে এগুলো সত্যি নয়। ওকে, ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আমরা বলছি কি কন্ডিশনাল নলেজ। এই যে ফ্যাক্ট বেস নলেজ, সেখানে যেটা দরকার হয় সেটা হচ্ছে উইটনেসিং, অর্থাৎ কোনো একটা বাস্তবের সাক্ষী হয়ে ওঠা। সাক্ষী মানে যে দেখে, বাস্তবে কিছু একটা ঘটেছে বা কিছু একটা হয়েছে সেটাকে দেখা, সেটাকে জাস্ট জানা, সেটা হচ্ছে কি ফ্যাক্ট বেস নলেজ। কিন্তু যখন আমরা কন্ডিশনাল নলেজ করছি তখন সেটা হচ্ছে কি ফিলোসফিক্যাল রিজনিং। সেটা হচ্ছে রিজনিং বা কারণ বা যুক্তির মাধ্যমে আমরা সেই জ্ঞানটাকে অর্জন করতে পারি, যেখানে আমরা একটা অ্যাফার্মেশনের সাথে অন্য একটা অ্যাফার্মেশন, একটা বাক্যের সাথে অন্য একটা বাক্যকে যোগ করে দিই কোনো একটা সম্পর্কের দ্বারা। যেমন যদি কোনো একটা সার্কেল থাকে, সেই বৃত্ত থাকে, এবং সেই বৃত্তের যদি কেন্দ্রবিন্দু দিয়ে কোনো একটা সরল রেখা যায় তাহলে সেই বৃত্তটাকে, সেই সরল রেখাটা দুটো সমান ভাগে ভাগ করবে। অর্থাৎ কি, যদি বৃত্তের কেন্দ্র দিয়ে একটা সরল রেখা যায় তাহলে সেই সরল রেখাটা বৃত্তটাকে দুই ভাগে ভাগ করবে। তাহলে যদি এটা হয় তাহলে এটা হবে। এটাই হচ্ছে কি কন্ডিশনাল নলেজ, যেখানে একটা অ্যাফার্মেশনের সাথে যদি এটা হয় তাহলে এটা হবে, অন্য একটা অ্যাফার্মেশনকে আমরা একটা সম্পর্কের দ্বারা একটা যোগ সাধন করছি, যেটাকে আমরা বলছি কি কন্ডিশনাল নলেজ অথবা দ্য নলেজ অফ কনসিকুয়েন্স। এখানে থমাস হোবস বলছে যখন আমরা এই ফ্যাক্ট বেস নলেজ সেটাকে কোথাও লিখে রাখি, ডকুমেন্ট করি, স্টোর করে রেখে দিই, তখন সেই যে জায়গাটা সেটাকে আমরা বলছি কি হিস্ট্রি। ওকে, অর্থাৎ ফ্যাক্ট বেস নলেজ বা অ্যাবসলিউট নলেজ সেটা হচ্ছে ইতিহাস। যখন সেটাকে আমরা কোনো একটা জায়গাতে বা বইতে লিখে রাখি পরপর, সেই ইতিহাস বা সেই যে হিস্ট্রি সেটা আবার দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি, আর একটা হচ্ছে কি সিভিক হিস্ট্রি। ন্যাচারাল হিস্ট্রি মানে কি কোনো প্রাকৃতিক পশু পাখি প্রাণী বা কোনো রকমের বস্তু মেটাল, তাদের যে ইতিহাস সেগুলোকে যখন আমরা স্টোর করে রেখে দিয়েছি সেটা হচ্ছে ফ্যাক্ট বেস হিস্ট্রি। আর অন্যটা হচ্ছে কি সিভিক হিস্ট্রি, অর্থাৎ মানুষের সমাজ, দেশ, জাতি, সেখানে কি ঘটনা ঘটেছে বা কি ঘটনা ঘটছে সেটাকে যখন আমরা স্টোর করে রেখে দিই সেটা হচ্ছে কি সিভিক হিস্ট্রি। নাও ন্যাচারাল হিস্ট্রি মানে কি নেচারের হিস্ট্রি, মানে প্রকৃতির ইতিহাস। এমন একটা ইতিহাস যেখানে মানুষের যে উইল, মানুষের যে চাহিদা, ইচ্ছা,
তার যে ক্ষমতা সেটার প্রভাব যেখানে পড়ছে না, যেটা অটোমেটিক্যালি হয়ে চলেছে, সেই যে ইতিহাস সেটা হচ্ছে কি ন্যাচারাল হিস্ট্রি। আর মানুষের উইল, তার ফলে একে অপরের মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছে, যে আমাদের সোসাইটি তৈরি হচ্ছে, তার যে ইতিহাস সেটাকে আমরা বলছি সিভিক হিস্ট্রি। তাহলে যে ফ্যাক্ট বেসড নলেজ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হিস্ট্রি, সেটাকে যখন আমরা স্টোর করে রেখে দিই। সেই হিস্ট্রি দুই রকমের আমরা পেলাম, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে সিভিক। এবার আমরা যদি কন্ডিশনাল নলেজে আসি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো কি এই যে কন্ডিশনাল নলেজ বা দ্য নলেজ অফ কনসিকুয়েন্স, সেটা যে সমস্ত বইতে লিখে রাখা হয় সেগুলোকে বলা হয় দ্য বুক অফ ফিলোসফি, অর্থাৎ ফিলোসফিক্যাল রাইটিং, যেখানে সমস্ত ক্ষেত্রে লেখা থাকে যে এটা হলে ওটা হবে, একটা শর্তের সাথে অন্য একটা, মানে একটা অ্যাফার্মেশনের সাথে অন্য একটা অ্যাফার্মেশনের সম্পর্ক নিয়ে সেখানে লেখা থাকে। এই যে ফিলোসফি, সেই ফিলোসফিক্যাল বই আবার অনেক রকমের হতে পারে, ডাইভার্স রকমের হতে পারে, অর্থাৎ সেগুলো হতে পারে ঠিক এই রকম দেখতে, এত রকমের হতে পারে সেই ফিলোসফিক্যাল রাইটিং, অর্থাৎ কন্ডিশনাল নলেজ। যেটা ফ্যাক্ট বেসড নলেজ সেটা তো দুই রকমের হতে পারে, আমরা একটু আগে জেনে গেলাম, কিন্তু কন্ডিশনাল নলেজ সেটা হচ্ছে এত রকমের হতে পারে। এবার এই যে চার্ট বা ম্যাপটা দিয়েছেন, এটাকেই থমাস হোবস বলছে কি দ্য টেবিল অফ নলেজ। যদি তোমরা গুগলে সার্চ করো থমাস হোবসের টেবিল অফ নলেজ বলে, তাহলে তোমরা পেয়ে যাবে। দরকার হলে আমি ডেসক্রিপশনে তার লিঙ্কটাও দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে গিয়েও একবার চেক আউট করে দেখতে পারো এই টেবিল অফ নলেজে কী কী লেখা আছে। এই জিনিসটাকে আমি এবার এক এক করে ব্যাখ্যা করবো সেখানে থমাস হোবস কী বলেছেন। থমাস হোবসের মতে ফিলোসফি এবং সায়েন্স এই দুটো শব্দ একই, মানে উনি সাইমালটেনিয়াসলি দুটো ওয়ার্ডকে ব্যবহার করেন। কারণ ফিলোসফিতেও আমরা কনসিকুয়েন্সাল বা কন্ডিশনাল নলেজ সম্পর্কে আলোচনা করি, আবার সায়েন্সেও আমরা কনসিকুয়েন্সাল অথবা কন্ডিশনাল নলেজ সম্পর্কে আলোচনা করি, যার ফলে ফিলোসফি আর সায়েন্সের মধ্যে খুব একটা বেশি কোনো পার্থক্য নেই। জাস্ট দুটো আলাদা আলাদা বিষয়বস্তুকে আমরা ব্যবহার করছি, মানে আলাদা আলাদা ক্ষেত্রে সেই নলেজটাকে আমরা পাওয়ার চেষ্টা করছি, কিন্তু দুটোই হচ্ছে কন্ডিশনাল নলেজ। সেই জন্য থমাস হোবস বলছে যে সেই কন্ডিশনাল নলেজ হচ্ছে এইখানে তিনি লিখেছেন, এখানে তিনি বলছেন কি এটা হচ্ছে কি সায়েন্স, দ্যাট ইজ কন্ডিশনাল নলেজ, অর্থাৎ ফিলোসফি, সায়েন্স অথবা ফিলোসফি কন্ডিশনাল নলেজ, সেটাকে তিনি দুই ভাগে ভাগ করছেন। এই দুটো ভাগ কি, প্রথম ভাগটা হচ্ছে কি কনসিকুয়েন্স ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট অফ বডিজ ন্যাচারাল হুইচ ইজ কল্ড ন্যাচারাল ফিলোসফি। অর্থাৎ এই যে দুটো ভাগ, নলেজটাকে দুটো ভাগে তিনি ভাগ করেছেন। তিনি বলছেন প্রথম যে ভাগটা সেটা হচ্ছে কি দুটো বডি, মানে দুটো জিনিসের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে যে ধরনের জ্ঞান আমরা দেখতে পাবো সেটাকে উনি বলছেন কি ন্যাচারাল ফিলোসফি। প্রকৃতিতে কোনো একটা বস্তুর সাথে অন্য একটা বস্তু, একটা কেমিক্যালের সাথে অন্য একটা কেমিক্যাল মিশে গেলে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে, সেটাকে তিনি বলছেন কি ন্যাচারাল ফিলোসফি। ওকে, আর তার নিচে যেটা আছেন অর্থাৎ এই যে অংশটা, সেটাকে তিনি বলছেন কি দ্য কনসিকুয়েন্স ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট অফ পলিটিক বডিজ হুইচ ইজ কল্ড পলিটিক্স অ্যান্ড সিভিল ফিলোসফি। অর্থাৎ সমাজের যে ক্ষেত্র, সেখানে দুজন মানুষ, একজন মানুষের ফলে অন্য মানুষের জীবনে কোনো একটা প্রভাব তৈরি হচ্ছে। কেউ একটা কোম্পানি তৈরি করে কোনো একটা জিনিস বিক্রি করছে, যার ফলে অন্য কেউ সেটা কিনে তার জীবনে একটা জিনিস পাল্টাচ্ছে। কেউ একটা কোনো পলিটিক্যাল সিদ্ধান্ত নিচ্ছে, যার ফলে সবাইকে গিয়ে ভোটার লাইনে দাঁড়াতে হচ্ছে, বা কেউ একটা অন্য কোনো ডিসিশন নিচ্ছে, যার ফলে অন্য মানুষের সুবিধা হচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে। না, এই যে ক্ষেত্রটা সেটা হচ্ছে কি পলিটিক্যাল ফিল্ড, যার উপরে বিভিন্ন মানুষ অর্থাৎ আমাদের মতো বডিজ এক্সিস্ট করে। সেই যে শরীর বা সেই যে বডিজগুলো, তার মধ্যে একটা আরেকটার সাথে সংঘর্ষ হলে একটার সাথে যে সম্পর্ক, তার যে নলেজ, সেটাকে আমরা বলছি কি পলিটিক্স অথবা সিভিল ফিলোসফি। তাহলে আমরা কি নলেজ, কন্ডিশনাল নলেজ দু রকমের পেলাম, একটা হচ্ছে পলিটিক্স বা সিভিল ফিলোসফি, যেটা হচ্ছে পলিটিক্যাল দুটো বডির মধ্যে সংঘর্ষ থেকে তৈরি হচ্ছে, আরেকটা হচ্ছে আমরা কি পাচ্ছি কি ন্যাচারাল ফিলোসফি, যেখানে নেচারে দুটো বডির মধ্যে সংঘর্ষ থেকে তৈরি হচ্ছে। এবার এই যে ন্যাচারাল ফিলোসফি, সেটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারছি। ওকে, একটা ভাগ হচ্ছে কি কনসিকুয়েন্স ফ্রম দ্য অ্যাক্সিডেন্টস কমন টু অল বডিজ ন্যাচারাল হুইচ ইজ কোয়ান্টিটি অ্যান্ড মোশন। তার মানে কি, এটার মানে হচ্ছে যে সমস্ত বডি মানে হচ্ছে শরীর বা কোনো বস্তু আর কি, যে কোনো জিনিস, তাদের মধ্যে দুটো জিনিস থাকে সবসময়, দুটো বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে কোয়ান্টিটি, মানে হচ্ছে পরিমাপ থাকে। ধরো একটা জলের একটা পরিমাপ আছে, এখানে 1 বালতি জল আছে বা 10 বালতি জল আছে, বা একটা পুকুর ভর্তি জল আছে বা 15 লিটার জল আছে, একটা পরিমাপ। সব কিছুর একটা পরিমাপ থাকে, একটা ওজন থাকে। দ্বিতীয় হচ্ছে কি মোশন, মানে হচ্ছে বেগ, অর্থাৎ কোনো বস্তুই বেগহীন অবস্থায় নেই। তাহলে এই যে পরিমাপ আর এই যে বেগ, এই দুটো জিনিস প্রত্যেকটা বডিসের এক্সিস্ট করে। তাহলে সেই যে ন্যাচারাল ফিলোসফি আমরা যেটা একটু আগে দেখলাম, নলেজকে দুই ভাগে ভাগ করার পর, সেই ন্যাচারাল ফিলোসফির সমস্ত যে বডিগুলো আছে সেটার মোশন আর তার হচ্ছে কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি আর মোশন সমস্ত বডিসগুলোর মধ্যে এক্সিস্ট করে। সেই কোয়ান্টিটি আর মোশনটাকে নিয়ে যখন আলোচনা করা হয়, তখন সেটাকে হচ্ছে আমরা একটা পার্টিকুলার নলেজ বলছি। ওকে,
সেই কোয়ান্টিটি আর মোশনকে নিয়ে আলোচনা করার সময় সেটা আবার দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি এই একটা ভাগ আর এই একটা ভাগ, সেই দুটো সম্পর্কে আমরা জানবো। একটা হচ্ছে কি কোয়ান্টিটিস আর মোশন, এই পার্টিকুলার জিনিসটা নিয়েই হচ্ছে আলোচনা করা। কোনো কিছুর কোয়ান্টিটি কি, পরিমাপটা কি, তার বেগটা কি, এই পরিমাপ এবং বেগ জিনিসটা নিয়ে আলোচনা করা, কোনো জিনিসের পরিমাপ নয়। মানে হচ্ছে এই ঘড়িটার পরিমাপ, এর ওজন কত, বা হচ্ছে এর আকার আকৃতি সেটা, বা এটা কত বেগে ছুটছে, বা এখানে ফেলে দিলে কি হবে সেটা নিয়ে নয়, বরঞ্চ বেগ এই জিনিসটাই কি এবং তার পরিমাপ বলতে আমরা কি বুঝি, এটা নিয়ে যখন আমরা আলোচনা করি তখন সেটাকে আমরা বলছি কি ফিলোসফি। ওকে, বা অথবা ফার্স্ট প্রিন্সিপাল ফিলোসফি, ফিলোসফিয়া প্রাইমা। ওকে, অর্থাৎ ফিলোসফির প্রথম অ্যাক্সিয়ম, প্রথম ভাগ একদম, যেখানে আমরা এই দুটো জিনিস নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে কি আমরা এই জিনিসটার, তার হচ্ছে এই দুটো ভাগ, তার মধ্যে প্রথম ভাগ যেটা আর কি, সেটাকে আমরা এই যে এখানে নাম দেওয়া হচ্ছে কি ফিলোসফিয়া প্রাইমা, অর্থাৎ ফিলোসফির ফার্স্ট প্রিন্সিপাল। ওকে, অর্থাৎ এই ন্যাচারাল বডিজ, তার কলিশন, তার মোশন আর হচ্ছে কোয়ালিটিস নিয়ে আলোচনা হচ্ছে। তারপর সেটার ফিলোসফিক্যাল প্রাইমা, সেটাকে আমরা বলছি কি ফিলোসফি, মানে ফিলোসফির ফার্স্ট প্রিন্সিপাল। এবারে আমরা চলে আসবো কি এই জিনিসটার সেকেন্ড যে পোর্শনটা, এবারে আমরা চলে আসবো কি এই যে পোর্শনটা, ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, সেটা হচ্ছে কি দ্য কনসিকুয়েন্স ফ্রম মোশন অ্যান্ড কোয়ান্টিটি ডিটারমাইন্ড। অর্থাৎ কোনো একটা বস্তুর তার যদি গতিবেগ আর তার কোয়ান্টিটি, তার পরিমাপ, এই দুটো সুনির্দিষ্ট থাকে, আমরা বলতে পারছি যে এই জিনিসটার গতিবেগ এখন 0 এবং এর পরিমাপটা হচ্ছে একটা বা এতটা ওজনের, সেটা সুনির্দিষ্ট। এবার এর ফলে কি প্রভাব পড়বে সেটা থেকে আমরা সেটা নিয়ে যখন আমরা আলোচনা করছি, একটা পার্টিকুলার জিনিস, একটা সুনির্দিষ্ট মানে কোয়ান্টিটি এবং একটা সুনির্দিষ্ট মোশন, সেটা নিয়ে আমরা আলোচনা করছি, তখন সেটাকে আমরা কি বলছি, তখন সেই নলেজটা আবার হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে সেই নলেজটা, এখানে হচ্ছে মোশন এবং কোয়ান্টিটি, এবং সেটা হচ্ছে একটা প্রাইমা ফিলোসফি, যখন মোশন এবং কোয়ান্টিটিটা সেই জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে, আর একটা সুনির্দিষ্ট মোশন এবং কোয়ান্টিটি নিয়ে আলোচনা করা হচ্ছে, তখন সেটা আবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সেই দুটো ভাগকে আমরা কি বলতে পারছি, সেই দুটো ভাগকে আমরা বলতে পারছি consequence from the quantity and motion determined, আর consequence from the motion and the quantity of bodies in special। একটা হচ্ছে সেখান থেকে আমরা বলতে পারছি কি consequence এবং motion determined, একটা সুনির্দিষ্ট, আর একটা হচ্ছে কি স্পেশাল, একটা বিশেষ অবস্থায় আছে যেটা সুনির্দিষ্ট নয়, সে কি, বা মোশনটা বাড়তে থাকছে বা কমতে থাকছে, কোয়ান্টিটিটা সুনির্দিষ্ট নয় সেরকম। নাও যখন সুনির্দিষ্ট, সেই ক্ষেত্রে আমরা সেটাকে দুই ভাগে ভাগ করতে পারছি। ওকে, বাই ফিগার আর হচ্ছে বাই নাম্বার। ওকে, অর্থাৎ সেই জিনিসটারই যেখানে লেখা আছে বাই ফিগার আর এটা হচ্ছে কি বাই নাম্বার, এই দুই ভাগে আমরা ভাগ করতে পারছি। এই দুই ভাগে যখন ভাগ করছি তখন সেটাকে আমরা বলছি কি ম্যাথামেটিক্স, এটা হচ্ছে সেই ম্যাথামেটিক্স। ওকে, অর্থাৎ ম্যাথামেটিক্সের মধ্যে কি আমরা কোনো জিনিসের জিওমেট্রিক আকার আকৃতি এবং নাম্বার বা সংখ্যা, এই দুটো জিনিস নিয়ে আলোচনা করি। তাহলে সেই মোশন এবং তার কোয়ান্টিটিটা, তার সাবজেক্ট ম্যাটারটা কি ম্যাথামেটিক্সে এসে আমরা পৌঁছালাম। এবার সেই ম্যাথামেটিক্স আবার উনি বলছেন কি দুই রকমের হয়। এই যে ম্যাথামেটিক্স, সেটা হচ্ছে কি উনি এখানে দেখাচ্ছেন যে দুই রকমের হয়, একটা হচ্ছে জিওমেট্রি আর একটা হচ্ছে কি অ্যারিথমেটিক। জিওমেট্রি আর হচ্ছে অ্যারিথমেটিক, এই দুই রকমের দেখতে পেলাম। তাই সবার প্রথমে আমরা ফিলোসফিতে পৌঁছলাম, ফিলোসফিয়া প্রাইমা অর্থাৎ প্রিন্সিপাল ফিলোসফি একদম প্রাথমিক, তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে হচ্ছে তোমার জিওমেট্রি এবং তারপর হচ্ছে অ্যারিথমেটিক। ওকে, এবার আমরা চলে আসবো যে আমরা এখান থেকে আমরা এই যে সেকেন্ড পোর্শনে কনসিকুয়েন্স ফ্রম দ্য মোশন অফ স্পেশাল বডিজ। ওকে, অর্থাৎ যেখানে সেই গতিবেগটা, মোশনটা আর কোয়ান্টিটিটা মানে পরিমাপটা দুটো সুনির্দিষ্ট নয়, একটা বিশেষ অবস্থাতে আছে, সেই ক্ষেত্রে কি আমরা আবার সেটাকে দুই ভাগে ভাগ করতে পারি। এই যে এই জিনিসটা, সেটাকে আমরা আবার এখানে কি দুই ভাগে ভাগ করতে পারি। সেই দুটো ভাগ কি, একটা হচ্ছে কনসিকুয়েন্স ফ্রম দ্য মোশন অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ দ্য গ্রেটার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য আর্থ অ্যান্ড স্টার, আর একটা হচ্ছে কি কনসিকুয়েন্স from the motion of special kinds and the figures of body। অর্থাৎ স্পেশাল বডি বা স্পেশাল মোশন বলতে কি বোঝাচ্ছে এখানে থমাস হবস, তিনি বলছেন পৃথিবীর আকার আকৃতি থেকে অনেক অনেক বড় একটা বিশেষ ধরনের জিনিসের তার একটা গতিবেগ, তার একটা কোয়ান্টিটি, সেটা নিয়ে আমরা যখন স্টাডি করছি, যেমন হচ্ছে সূর্য, চাঁদ, তারপর হচ্ছে নেপচুন, প্লুটো, অন্যান্য গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, সেগুলো নিয়ে, তখন সেটাকে আমরা কি বলছি কসমোলজি। অর্থাৎ স্পেশাল মোশন এবং স্পেশাল কোয়ান্টিটি, অর্থাৎ পৃথিবীর থেকে অনেক বড়, এত বড় সেটা তো স্পেশাল মোশন হয়ে গেল, নর্মাল আমাদের বাস্তবের মোশনের মতো নয়। এটা গাছ, মানে একটা গাড়ি যাচ্ছে, একটা গাছ নড়ছে বা একটা নৌকা চলছে, এমনটা নয়। মোশন এবং কোয়ান্টিটি দুটো জিনিসের থেকে যে কনসিকুয়েন্স হচ্ছে সেটাকে আমরা বলছি কি কসমোগ্রাফি বা কসমোলজি। এবং সেই কসমোগ্রাফিটা হচ্ছে আবার দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, সেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি।
ওকে, একটাকে আমরা বলছি কি অ্যাস্ট্রোনমি, আর একটাকে হচ্ছে জিওগ্রাফি। অর্থাৎ সেই কসমোগ্রাফি সেটা হচ্ছে একটা অ্যাস্ট্রোনমি, অর্থাৎ কোথায় কোন জিনিসটা মানে তাদের যে বৈশিষ্ট্য কি, তারা কীরকম, সেই জিনিসগুলোকে ইনভেস্টিগেট করা। আর একটা হচ্ছে কি জিওগ্রাফি, অর্থাৎ তাদের পুরো ছবিটা কেমন, পুরো পিকচারটা কেমন। জিওগ্রাফি মানে কি আমরা সবাই জানি। ওকে, এরপরে হচ্ছে কি আর একটা ভাগ আসছে যেটাকে হচ্ছে আমরা বলছি সেই স্পেশাল বডিসের যে কনসিকুয়েন্স মোশন থেকে তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি কি মেকানিক্স। এই যেটাকে আমরা বলতে পারছি কি মেকানিক্স, অর্থাৎ ডক্টরিন অফ ওয়েট। নাও সেখান থেকে আমরা দুটো সাবজেক্ট পেয়ে যাই, সেখান থেকে আমরা সাবজেক্ট পাচ্ছি কি সেখান থেকে আমরা এই সাবজেক্টগুলো পাচ্ছি, যেটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ন্যাভিগেশন ইত্যাদি। অর্থাৎ সমুদ্রে যখন নাবিকরা জাহাজ চালাতে যায় তখন তাদেরকে যে সায়েন্সটা জানতে হয়, ন্যাভিগেট করার সায়েন্স। ওকে, ইঞ্জিনিয়ারিংয়ের সায়েন্স, বিভিন্ন মেশিনস বা ইঞ্জিন কিভাবে চলে, তার মোশন কি হয়, যার ফলে কি কনসিকুয়েন্স হয়, সেই সাবজেক্টগুলো আমরা পাচ্ছি। ওকে, এছাড়া আমরা পাচ্ছি কি আর্কিটেকচার, ঘর বাড়ি বিল্ডিং, সেগুলোর সমস্ত নলেজ আমরা। এবারে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা প্রথমে নলেজকে যে দুই ভাগে ভাগ করেছিলাম, সেই দুই ভাগের প্রথম ভাগ যেটা, তার প্রথম পোর্শনটা, সেটা সম্পর্কে আমরা সব কিছু জেনে নিয়েছি এদিকে যা আছে। এবার সেই দুই ভাগের যে প্রথম পোর্শন সেটা জানা হয়ে গেছে, এবার আমরা এই দ্বিতীয় পোর্শন এটা সম্পর্কে জানবো। এই দ্বিতীয় পোর্শন এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি ফিজিক্স অর দ্য কনসিকুয়েন্স ফ্রম কোয়ালিটিস। এতক্ষণ আমরা এখানে জানছিলাম হচ্ছে কি কনসিকুয়েন্স বা প্রভাব, সেটা হচ্ছে কোয়ান্টিটি এবং মোশন থেকে। এবার এখানে জানছি হচ্ছে কি কোয়ালিটিস থেকে। ওকে, কোয়ালিটিসের মোশন কি সেটাকে আমরা বলছি কি ফিজিক্স। এবার এই যে ফিজিক্স সেটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারছি। তো এই যে উপরের যে ভাগটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলছি, কনসিকুয়েন্স ফ্রম দ্য কোয়ালিটিস অফ বডিজ ট্রান্সিয়েন্ট সাচ অ্যাজ সামথিং অ্যাপিয়ার সামটাইম ভ্যানিশেস মেটেরিওলজি। আর দ্বিতীয়টা হচ্ছে কি কনসিকুয়েন্স ফ্রম দ্য বডিজ দ্যাট ইজ পার্মানেন্ট। এই দুটো ভাগ যেটা আমরা ফিজিক্সের, সেটাকে আমরা বলছি কি একটা ভাগ যেখানে এমন একটা জিনিসের কোয়ালিটি নিয়ে আমরা আলোচনা করছি যে জিনিসটা কখনো কখনো বাস্তবে থাকে, আবার কখনো কখনো ভ্যানিশ হয়ে যায়, থাকে না, এরকম একটা জিনিস। ট্রানজিয়েন্ট একটা বডি, এমন একটা বস্তু বা এমন একটা শরীর যেটা সবসময় বাস্তবে থাকে না। আর একটা হচ্ছে কি যেটা বাস্তবে পার্মানেন্ট, মানে সেটা বছরের পর বছর ধরে থাকে। সেই জিনিসটার হচ্ছে আমরা কোয়ালিটি বা তার যে বৈশিষ্ট্য সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে ফিজিক্সকে থমাস হবস দুই ভাগে ভাগ করছে। এরপরে আমরা চলে আসতে পারি এই যে দুই ভাগ, তার মধ্যে যেটা প্রথম ভাগ অর্থাৎ যেটা ট্রানজিয়েন্ট বডি নিয়ে আমরা আলোচনা করি, সেটাকে তিনি নাম দিচ্ছেন কি মেটেরিওলজি। অর্থাৎ এই যে উপরের যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই লাইনটা এই বরাবর চলে গিয়ে এখানে যে সাবজেক্টটা তৈরি করছে সেটাকে আমরা বলছি কি মেটেরিওলজি। ওকে, তাহলে আমরা প্রথমে পেলাম কি ফিলোসফি প্রাইমা, তারপরে আমরা পাচ্ছি কি জিওমেট্রি, অ্যারিথমেটিক্স, তারপরে আমরা পেয়েছি কি অ্যাস্ট্রোনমি এবং জিওগ্রাফি যেটা কসমোগ্রাফির মধ্যে, তারপরে আমরা পাচ্ছি কি সায়েন্স অফ ন্যাভিগেশন, ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে আর্কিটেকচার, এবং এখানে আমরা আরও একটা জিনিস পেলাম যেটাকে আমরা বলছি কি মেটেরিওলজি। এবার মেটেরিওলজির পরে আমরা চলে আসবো কি এই ফিজিক্সের যে সেকেন্ড পোর্শনটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে আমরা দেখতে পাচ্ছি কি এই যে ফিজিক্সকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, সেখানে এই যে বডিজ পার্মানেন্ট সেটাকে আবার হচ্ছে আমরা এখানে তিন ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে কি দ্য বডিজ অফ দ্য স্টার, কনসিকুয়েন্স ফ্রম দ্য কোয়ালিটিস অফ দ্য স্টার, অর্থাৎ আকাশের তারা নক্ষত্র সেগুলো থেকে যে আমরা কোয়ালিটিস সেগুলোকে স্টাডি করছি। তারপরের অংশ যেটা আমরা সেটা হচ্ছে কি লিকুইড বডি, অর্থাৎ বায়ু বা বাতাস বা জল, সেই লিকুইড বডি যেটা দুটো মানে স্পেসের মধ্যে যেটা এক্সিস্ট করে সেটা সম্পর্কে স্টাডি করছি। এবং তিন নম্বর ভাগ যেটা সেটা হচ্ছে কনসিকুয়েন্স ফ্রম দ্য কোয়ালিটিস অফ বডিজ টেরেস্ট্রিয়াল, অর্থাৎ টেরেস্ট্রিয়াল বডি সম্পর্কে আমরা যেখানে আলোচনা করছি। এই টেরেস্ট্রিয়াল বডি আবার দুই ভাগে বিভক্ত, কিন্তু উপরের যে অংশটা সেটাকে আমরা দেখে বলতে পারি কি কনসিকুয়েন্স ফ্রম দ্য কোয়ালিটিস অফ স্টার, সেটা হচ্ছে কি দুটো ভাগে। একটা হচ্ছে সোসিওগ্রাফি আমরা বলতে পারি, কনসিকুয়েন্স ফ্রম দ্য লাইট অফ দ্য স্টার আউট অফ দিস অ্যান্ড দ্য মোশন অফ দ্য সান ইজ মেড দ্য সায়েন্স অফ সোসিওগ্রাফি। আর ফ্রম দ্য হচ্ছে কনসিকুয়েন্স ফ্রম দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য স্টার, দ্যাট ইজ হচ্ছে অ্যাস্ট্রোলজি। ওকে, অর্থাৎ এখানে আমরা লাস্টে দেখতে পাচ্ছি কি একটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি কি সোসিওগ্রাফি এবং তারপরে হচ্ছে কি অ্যাস্ট্রোলজি। তাহলে এই যে লিস্ট অফ সাবজেক্ট যেটা আমাদের সোসিওগ্রাফি এবং অ্যাস্ট্রোলজি আমরা লাস্টে এসে খুঁজে পাচ্ছি। ওকে, এরপরে যদি আমরা চলে আসি কনসিকুয়েন্স ফ্রম দ্য কোয়ালিটিস অফ টেরেস্ট্রিয়াল বডি, তাহলে সেটাকে আমরা দেখতে পাবো কি আবার দুই ভাগে বিভক্ত। সেটা হচ্ছে কি কনসিকুয়েন্স ফ্রম দ্য পার্টস অফ দ্য আর্থ, ওকে, উইদাউট সেন্স, যেটা হচ্ছে কনসিকুয়েন্স ফ্রম দ্য কোয়ালিটিস অফ মিনারেল অ্যাজ স্টোন, মেটালস এটসেট্রা। এবং আর একটা দেখতে পাচ্ছি কনসিকুয়েন্স ফ্রম দ্য কোয়ালিটিস অফ ভেজিটেবলস। ওকে, এবং তার নিচের যে ভাগটা
টেরেস্ট্রিয়াল বডি সেটা হচ্ছে কনসিকুয়েন্স ফ্রম দ্য অ্যানিম্যাল। একটা হচ্ছে তাহলে কি উইদাউট সেন্স, যেমন হচ্ছে পৃথিবী, আর একটা হচ্ছে কি অ্যানিম্যালস মানে প্রাণী। সেই অ্যানিম্যালসকে আবার দুই ভাগে ভাগ করা যায়, কনসিকুয়েন্স ফ্রম দ্য কোয়ালিটিস ইন জেনারেল অ্যানিম্যাল আর কনসিকুয়েন্স ফ্রম দ্য কোয়ালিটিস মেন ইন স্পেশাল। অর্থাৎ অ্যানিম্যালকে আমরা দুই ভাগে যখন ভাগ করছি তখন সেখানে আমরা আবার কতগুলো শ্রেণী বিভাগ দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা হচ্ছে প্রাণী ইন জেনারেল, সমস্ত প্রাণী, তাদের মধ্যে দুটো জিনিস আমরা দেখতে পাই, একটা হচ্ছে কি অপটিক আর একটা হচ্ছে মিউজিক। অর্থাৎ চোখে সব কিছু দেখতে পাওয়া অপটিক্স, মানে আমরা যদি দেখছি চোখে এসে আলোর রশ্মি পড়ছে সেটা, আর একটা হচ্ছে মিউজিক, কানে সব কিছু শুনতে পাওয়া, এটা। এই দুটো হচ্ছে সমস্ত প্রাণীরাই করতে পারে। এবার এটা হচ্ছে প্রাণী ইন জেনারেল তার একটা ভাগ, আর একটা হচ্ছে প্রাণী স্পেশাল তার যে ভাগ সেখানে হচ্ছে মানুষ আছে, কারণ মানুষ হচ্ছে স্পেশাল, অন্য প্রাণীদের থেকে তার শরীর তার চিন্তাভাবনা সেটা হচ্ছে আলাদা। সেই যে মানুষ তার আবার দুই রকমভাবে তিনি ভাগ করছেন, একটা হচ্ছে ফ্রম দ্য প্যাশন আর একটা হচ্ছে ফ্রম দ্য স্পিচ। অর্থাৎ মানুষের যে আবেগ সেখান থেকে মানুষ কি কাজ করে বা তার প্রভাবে কি ফলে, তার শর্ত বা কন্ডিশনাল নলেজ কি। আরেকটা হচ্ছে কি স্পিচ, মানুষ যে কথোপকথন করে, কথা বলে, যে নলেজ বা যুক্তি বা তর্ক দেয়, যে শব্দগুলো ব্যবহার করে একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে, সেখান থেকে হচ্ছে একটা কনসিকুয়েন্স তৈরি হয়। একটা হচ্ছে প্যাশন থেকে মানুষের, আর একটা হচ্ছে মানুষের স্পিচ থেকে। এবার প্যাশন থেকে যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কি এথিক্স, মোরালিটি বা নীতি। আর স্পিচ থেকে যেটা তৈরি হয় সেখানে হচ্ছে চারটে জিনিস উনি বলছেন। একটা হচ্ছে কি পোয়েট্রি মানে কবিতা, রিহট্রিক মানে হচ্ছে বক্তৃতা দেওয়া, পাবলিক স্পিকিং করা বা হচ্ছে লিডারশিপ, আর 3 নম্বর হচ্ছে লজিক, আর 4 নম্বর হচ্ছে দ্য সায়েন্স অফ জাস্ট অ্যান্ড আনজাস্ট, এটা হচ্ছে বললে জাস্টিস। তাহলে জাস্টিস, লজিক, রিহট্রিক আর পোয়েট্রি, এই চারটে হচ্ছে মানুষের যে স্পিচ তার থেকে আসা কন্ডিশনাল নলেজ। ওকে, তাহলে আমরা টোটাল কী কী সাবজেক্ট দেখতে পাচ্ছি যদি এবার আমরা চারটাকে দেখি। চার্টের এই যে এন্ড পোর্শনে বিভিন্ন রকমের সাবজেক্ট দেখতে পাচ্ছি আমরা। ওকে, সেই যে সাবজেক্টগুলো সেগুলো হচ্ছে কি কি, ফিলোসফি প্রাইমার, তারপর জিওমেট্রি, তারপর অ্যারিথমেটিক, তারপর হচ্ছে অ্যাস্ট্রোনমি, তারপর হচ্ছে জিওগ্রাফি, তারপর সায়েন্স অফ ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ন্যাভিগেশন, তারপর হচ্ছে মেটেরিওলজি, তারপর হচ্ছে সোশিওগ্রাফি, তারপর হচ্ছে অ্যাস্ট্রোলজি, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি অপটিক্স এবং মিউজিক, তারপরে দেখতে পাচ্ছি আমরা এথিক্স, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি এখানে সবার লাস্টে পোয়েট্রি, লজিক, রিহট্রিক আর হচ্ছে জাস্টিস। এইগুলো হচ্ছে কি বিভিন্ন সাবজেক্ট। কিন্তু এখনও একটা পোর্শন আমাদের বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা প্রথম যে নলেজ সেটাকে আমরা যখন দুই ভাগে ভাগ করেছিলাম তখন উপরের ভাগের এই দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু দুই ভাগের নিচের যে পোর্শনটা সেটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেটা এখানেই এন্ড হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করিনি। সেই ভাগটা কি, এই যে ভাগটা যেটাকে আমরা বলেছিলাম যে কনসিকুয়েন্স ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট অফ পলিটিক বডিস, যেখানে হচ্ছে কি অ্যাক্সিডেন্ট অফ পলিটিক বডিস মানে কি মানুষের সাথে মানুষের সম্পর্ক, তার থেকে যে কনসিকুয়েন্স বা প্রভাবটা তৈরি হয় সেটা হচ্ছে আমরা এখানে স্টাডি করছি। সেটা হচ্ছে আবার দুই ভাগে বিভক্ত, যেটাকে একটাকে আমরা বলছি কি কনসিকুয়েন্স ফ্রম দ্য ইনস্টিটিউশন অফ কমনওয়েলথ টু দ্য রাইটস অ্যান্ড দ্য ডিউটিস অফ দ্য বডি পলিটিক অর সভারগেন। অর্থাৎ এই যে উপরের ভাগটা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে সেটা হচ্ছে কি ইনস্টিটিউশন, অর্থাৎ আমরা সবাই মিলে যে সমাজ তৈরি করেছি, পুলিশ সিস্টেম তৈরি করেছি, মেডিকেল সিস্টেম তৈরি করেছি, হসপিটাল তৈরি করেছি, ইউনিভার্সিটি তৈরি করেছি, যেটা আমরা সবাই মিলে তৈরি করেছি, সেই ইনস্টিটিউশনগুলোর থেকে যে কনসিকুয়েন্স তৈরি হচ্ছে, ওকে, কমনওয়েলথ সমাজের সেই ইনস্টিটিউশন থেকে, সেটা হচ্ছে একটা স্টাডির বিষয়। সেই ইনস্টিটিউশনের যে রাইট বা তার যে স্বাধীনতা আছে, তার যে ক্ষমতা আছে এবং তার যে দায়িত্ব আছে, তার প্রভাবে কি কি হচ্ছে সমাজে বা তার প্রভাবটা কিভাবে পড়ে সেটা নিয়ে স্টাডি। আর একটা হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল মানুষ, একজন ব্যক্তি সত্তা, তার ফলে তার যে দায়িত্ব আছে, তার যে স্বাধীনতা আছে, তার যে রাইটস আছে, তার ফলে কি কি হচ্ছে সমাজে, সেটার উপরে স্টাডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি পলিটিক বডি, অর্থাৎ এই যে পলিটিক্স বডি কমনওয়েলথ, সেটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইনস্টিটিউশন আর একটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট। ওকে, এবারে এই সমস্ত জিনিসটাকে এক্সপ্লেন করার পর থমাস হোবস শুধুমাত্র এই যে কমনওয়েলথের বিষয়টা আছে, অর্থাৎ সামাজিক যে গঠন, ইনস্টিটিউশন, তার যে স্ট্রাকচার এবং একজন মানুষ সে সমাজে কীভাবে থাকবে, এই বিষয়টার উপরে ফোকাস করে। পুরো বইটা এবার সেই পার্টিকুলার নলেজের কাছে পৌঁছে যায়, পার্টিকুলার জিনিসটা নিয়ে আলোচনা করে। প্রথমে পুরো নলেজের ছবিটা থমাস হোবস দেখিয়ে দিল, তারপর তার মধ্যে একটা পার্টিকুলার বিষয় সেটা হচ্ছে কমনওয়েলথ, সেটার উপরে এবার তিনি আলোচনা করবেন এবং তার ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যাতে তিনি যাবেন। এই বই হচ্ছে যেটা আমরা জানি ফর এক্সাম্পল লিভায়াথান বইয়ের মধ্যে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা বিভিন্ন রকমের বা বিভিন্ন রূপের জ্ঞান সম্পর্কে জানলাম। সবার প্রথমে জানলাম ফ্যাকচুয়াল নলেজ, আর একটা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল বা কন্ডিশনাল নলেজ। ফ্যাকচুয়াল নলেজ আবার দুই রকমের, ন্যাচারাল হিস্ট্রি আর একটা হচ্ছে সিভিক হিস্ট্রি। আবার
কনসিকুয়েন্সিয়াল নলেজ বা কন্ডিশনাল নলেজ সেটা হচ্ছে অনেক রকমের হতে পারে। সেখানে আমরা দেখলাম কি সেটাকে আমরা ফিলোসফি বলছি বা সায়েন্স বলছি, যার মধ্যে আমরা জিওমেট্রি দেখলাম, জিওগ্রাফি দেখলাম, অ্যাস্ট্রোলজি দেখলাম, কসমোলজি দেখলাম, অপটিক্স, মিউজিক, অ্যারিথমেটিক, এথিক্স, পোয়েট্রি, রিহট্রিক, জাস্টিস, এই সমস্ত জিনিসগুলো আমরা এইখানে দেখলাম। এবার সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে যেটা সম্পর্কে থমাস হাউস ফোকাস করতে চাইছে সেটা হচ্ছে কি কমনওয়েলথ। ওকে, অর্থাৎ আমাদের সামাজিক যে গঠন সেটার উপরে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি মোটামুটি বোঝা গেছে যে নলেজ কতটা ডিটেলস এবং ডিফারেন্ট ডাইভার্স দিকে ছড়িয়ে পড়তে পারে সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে। নলেজ কত রকমের হতে পারে এবং কিভাবে আমরা নলেজকে ক্যাটাগরাইজ করতে পারি, আলাদা আলাদাভাবে ডিফারেন্ট ক্যাটাগরিতে ভেঙে ভেঙে বিভিন্ন নলেজ সম্পর্কে জানতে পারি। এবার কারোর হয়তো মিউজিক পছন্দ, তাহলে সে মিউজিকটা নিয়ে স্টাডি করবে, কারোর হয়তো অন্য জিনিস পছন্দ, তাহলে সে অন্য জিনিস নিয়ে স্টাডি করবে। এবার এই সমস্ত জিনিস নিয়ে যখন আমরা স্টাডি করি তখন সেটাকে তিনি এই যে এখানে বলছেন, যেটা হচ্ছে আমাদের ছবিতে দেখলে এখানে বলছেন, সেটা হচ্ছে কি কন্ডিশনাল নলেজ, যেটাকে আমরা বলছি কি সায়েন্স অথবা ফিলোসফি। যে সায়েন্স অথবা ফিলোসফি নিয়ে পড়বে তাকে সমস্ত জিনিসটা বুঝতে হবে, তাকে পুরো জিনিসটা বুঝতে হবে, এর মধ্যে কোনো জিনিস বাদ দিলে চলবে না। হ্যাঁ, সে কোনো একটা পার্টিকুলার বিষয়ে স্পেশালাইজ করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তাকে পুরো জিনিসটাকে মিলেই বলা হচ্ছে কি ফিলোসফি। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমরা আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সে, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপের, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা।